তাহাদের কথার আজকের নিবেদন প্রতিশোধ। কলমে মহুয়া রায়, গল্প পাঠে আমি কাকলি। রবিনের চরিত্রে নীল এবং অন্যান্য চরিত্রে অনির্বাণ। সহযোগিতায় নীল, নির্দেশনায় অনির্বাণ। সে অনেক কাল আগের কথা। ডিনামাইট দিয়ে পাহাড় ফাটিয়ে সুড়ঙ্গ তৈরি করে তার মধ্যে দিয়ে রেল লাইন পাতার কাজ চলছে পর্বতমালা বেষ্টিত এক অঞ্চলে। বিভিন্ন দলে বিভক্ত হয়ে রেল কর্মচারীরা সেই বিশাল কর্মকাণ্ড এগিয়ে নিয়ে চলেছেন। তেমনই এক অঞ্চলের গল্প। রেলের ডাবল লাইন পাতার কাজ চলছে তখন। রেলের ইঞ্জিনিয়াররা সিদ্ধান্ত নিলেন টানেলের মধ্যে দিয়ে ডাবল লাইন যাবে। টানেল সেভাবেই তৈরি হলো। একই পাহাড় ফাটিয়ে দুটো সুড়ঙ্গ তৈরি হলো। টানেলের একদিক দিয়ে আপ ট্রেন পাস করবে, আর একদিক দিয়ে ডাউন ট্রেন পাস করবে। দুর্গম পাহাড়ি অঞ্চলটি ঘন জঙ্গল পরিবেষ্টিত। জঙ্গল সাফ করে রেল লাইন পাতার কাজ চলছে। চড়াই উতরাই জমিকে রেল পাতার উপযুক্ত করা হচ্ছে। মাঝে মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড় ফাটানো হচ্ছে ডিনামাইট দিয়ে। সে এক বিশাল কর্মযজ্ঞ চলছে। বহু মানুষ এই কাজের সাথে যুক্ত। আর এই কর্মযজ্ঞ চলাকালীন রেলপথটির একটি অঞ্চলে ঘটল অঘটন। বড় বড় ক্রেন ব্যবহার হচ্ছিল রেলপথটি তৈরির সময়। সেরকমই একটি ক্রেন দুর্ঘটনায় একজন রেল কর্মচারীর মৃত্যু হল। যিনি মারা গেলেন তার নাম রবিন। অল্প বয়সী রবিন ছিলেন খুব হাসি খুশি প্রাণবন্ত মানুষ। নিজে ইঞ্জিনিয়ার হলেও সব শ্রেণীর মানুষের সাথে তার সম্পর্ক ভালো ছিল। সকলের সাথে সহজভাবে মিশতেন। রবিনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এলো সেই অঞ্চলে যারা কাজ করছিল তাদের মধ্যে। যে জায়গায় দুর্ঘটনা ঘটেছিল সেখান থেকে শহর বেশ দূরে। যাই হোক, রেল দপ্তরের প্রচেষ্টায় রবিনের মৃতদেহ পৌঁছল তার পরিবারের হাতে। সরকারি কাজ তো আর থেমে থাকবে না, চলতে লাগলো কাজ। জোসেফ রবিনের শুধু সহকর্মী নয়, কলেজ জীবনের বন্ধুও। সেও এই অঞ্চলে রেলপথ তৈরির কাজে নিযুক্ত। বলতে গেলে তার চোখের সামনেই তার প্রিয় বন্ধু রবিনের এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে জোসেফ ভীষণ ভেঙে পড়েছে। ও ছুটি চেয়ে তার করেছে দপ্তরের প্রধানের কাছে। কিন্তু যেহেতু এখনো তার বদলি কাউকে পাঠাতে পারছে না রেল দপ্তর, জোসেফকে কাজ করতে হচ্ছে ভগ্ন হৃদয়ে। এরই মধ্যে একদিন দুজন কুলিগোছের লোক এসে জোসেফকে খবর দিল, নতুন যে টানেলটায় রেল পাতার কাজ চলছে সেখানে কিছু ত্রুটি দেখা দিয়েছে। রেলের লোহার পাতে ফাটল ধরেছে, আর টানেলের মধ্যে পাথরের দেয়াল ফুঁড়ে বেগে জলও পড়ছে। বেলা তখন শেষ হতে চলেছে। খবরটা পেয়ে জোসেফ ঘটনাস্থল খুঁটিয়ে দেখতে প্রস্তুত হলো। রেল লাইনের কাছাকাছি কিছুটা অঞ্চল সাফসুতরো করে তাঁবু ফেলা হয়েছে। এখানে কুলিরাই থাকে। তবে ইঞ্জিনিয়ার আর ইন্সপেক্টর যিনি আছেন তারা সারা দিন কাজকর্ম করে জিপে করে সন্ধ্যায় ফিরে যান নিকটতম শহরটিতে। তাও বেশ অনেকটা পথ। সেখানেই তাদের থাকার ব্যবস্থা। তাদের জন্য একখানি অস্থায়ী আপিস ঘর তৈরি হয়েছে ওই তাঁবু খাটিয়েই। জোসেফ বেরুচ্ছে দেখে ইন্সপেক্টর ম্যাথু বললেন, আরে বাবা, ঠিক আছে, সকালে এসে দেখবো ক্ষণ। এখনই সাইটে ছোটার কি হলো?
হ্যাঁ, কুলিরা বললো আর তুমি অমনি চললে। আরে বেলা তো পড়ে এলো, আমাদেরও তো বেরোতে হবে এক্ষুনি। জোসেফ বলল, তোমার যেতে ইচ্ছে না করে তুমি থাকো, আমি কুলি দুটোর সঙ্গে গিয়ে দেখে আসি। কতটুকু আর পথ? হাফ কিলোমিটার হবে বড় জোর। কুলি দুজন ভেবেছিল সাহেবকে খবরটা দিলেও আজ আর সাহেব অতটা পথ ভেঙে সরজমিনে যাবেন না। কিন্তু যা ভেবেছিল তারা, তা যে ঘটছে না বুঝে কুলি দুটো বলল, স্যার, ইন্সপেক্টর স্যার ঠিকই বলছেন, কাল সকালে দেখে দিলেই হবে। ও তাছাড়া ওই টানেল পর্যন্ত পৌঁছতে সন্দেহ হয়ে যাবে। স্যার, মানে আমাদের তো ডিউটি শেষ আজকের মতো, তাই বলছিলাম। মানে জোসেফ একটু অসহিষ্ণু হয়ে বলল, ঠিক আছে, তোমাদের ডিউটি যখন শেষ আজকের মতো, তোমাদের যেতে হবে না। যাও, দূর হও আমার সামনে থেকে। তারপর তাঁবুর মধ্যে ঢুকে 4 ব্যাটারির বড় টর্চখানা হাতে নিয়ে একাই রওনা দিল টানেলের উদ্দেশ্যে। রেল লাইন ধরে প্রায় 1 কিংবা 1.5 কিলোমিটার হাঁটার পর জোসেফ যখন টানেলের কাছে পৌঁছালো, তখন সত্যিই সন্ধ্যা নেমে গেছে। চারিদিকে নিস্তব্ধতা খান খান করে ঝিঝি ডাকা শুরু করেছে। শীতের সন্ধ্যায় অন্ধকার বেশ ঘন। হাঁটার পরিশ্রমে একটু একটু হাঁপাচ্ছে জোসেফ। তবুও টর্চটা জেলে লাইন পরীক্ষা করতে করতে সে এগিয়ে চলল। এই টানেলটার বিশেষত্ব, এখানে একটা পাহাড়কে ফাটিয়ে 2টো টানেল বানানো হয়েছে, একটি আপ লাইন, একটি ডাউন লাইন যাওয়ার জন্য। ঠিক টানেলের বাইরে গজ কয়েক দূরে 2টো লাইন পরস্পরকে ছুঁয়ে 2 টানেলে ঢুকে গেছে। এগোতে এগোতে জোসেফ দেখল এখানেই লাইনে ফাটল ধরেছে। গলতটা বুঝতে খুব নিবিষ্ট হয়ে জোসেফ টর্চটা ধরে লাইন পরীক্ষা করছে যখন, হঠাৎ যেন মনে হলো খুব চেনা কণ্ঠে কে যেন বলে উঠল, তাহলে জোসেফ, এখন তো তোমার বেজায় আনন্দ, কি বলো? গলার স্বরটা চেনা হলেও কেমন ফ্যাস ফ্যাসে ঠেকল জোসেফের। ও চমকে মাথা তুলতেই ওর টর্চের এক ঝলক আলো পড়ল সামনে। জোসেফ মুহূর্তের জন্য দেখল রবিন দাঁড়িয়ে আছে, কিন্তু ও কি? মুহূর্তের দেখায় জোসেফের হাড় হিম হয়ে গেল। উফ, কি বিভৎস! রবিনের মাথার খুলির একটা দিক থেতলে গেছে, মুখের ডান পাশের মাংস বেরিয়ে পড়েছে, অন্যদিক অক্ষত। যেদিকে আঘাত সেখান দিয়ে রক্ত ঝরছে। রবিন? চমকে উঠল জোসেফ। ওর নিঃশ্বাস দ্রুত হলো, ভয়ে বুকটা ধকধক করছে। তখন হাতের মুঠো আলগা হয়ে টর্চটা পড়ে গেল রেল লাইনের ওপর। ঠং করে একটা ধাতব শব্দ হলো, টর্চটা নিভে গেল। চারিদিকে নিশ্চিদ্র অন্ধকার। তারই মধ্যে আবার রবিনের স্বর ভেসে এলো। এবার যেন সে হিস হিস করে বলে উঠল, কি ভেবেছিলে তুমি আমাকে প্রাণে মেরে পার পেয়ে যাবে? আমাকে হত্যা করে হাত ধুয়ে ফেলে তুমি জুলিয়াকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে ভেবেছ? জোসেফের গলা দিয়ে স্বর ফুটছে না তখন। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। শীতের মধ্যেও দর দর করে ঘামছে জোসেফ। ওর ওভারকোটের নিচে জামাটার বুক পিঠ ভিজে জপজপে হয়ে যাচ্ছে ক্রমশ।
জোসেফ অনেক কষ্টে কাঁপা কাঁপা স্বরে বলল, বিশ্বাস করো রবিন, আমি আমি কিছু করিনি, কিন্তু কিন্তু মানে তুমি তুমি তো। কথা শেষ করতে পারল না জোসেফ। রবিন হা হা করে হেসে উঠল। ওর সেই ক্রূর হাসি ছড়িয়ে গেল জনশূন্য পাহাড়ি অঞ্চলটার দিকে দিকে। তারপর পাহাড়ের গায়ে গায়ে ধাক্কা খেতে লাগলো। জোসেফ 2 হাতে কান চেপে ধরল, যাতে ওই বীভৎস হাসি ওর কানে না আসে। খানিকটা পর রবিনের কণ্ঠ আবার ধ্বনিত হলো আধার ফুঁড়ে, বন্ধু, মাই ফুট, তুমি আমার বন্ধু ছিলে। সবাই তাই জানতো জোসেফ, আমিও তাই জানতাম। ভেবেছিলাম তুমি বুঝি এখনো আমার বন্ধু আছো। রবিনের স্বরে বিদ্রুপ। রবিনকে অন্ধকারে দেখা যাচ্ছে না, অথচ জোসেফ বুঝছে খুব কাছেই ও আছে। আচমকা রাতের অন্ধকার চিরে কি একটা পাখির ডাক ভেসে এলো তীক্ষ্ণ স্বরে। একটা ঝুড়ো বাতাসের ঝটকা জোসেফকে কাঁপিয়ে দিল আপাদ মস্তক। রেল লাইনের পাশের খাট থেকে ঠান্ডা উঠে এসে জোসেফের পা দুটি যেন ঠান্ডায় অবশ করে দিচ্ছে। ওর মন বলছে, পালাও জোসেফ, পালাও। কিন্তু ও এক চুলও নড়তে পারছে না। কি এক মন্ত্র বলে ওর পা দুটো যেন রেল লাইনের মাঝে গেঁথে গেছে, এমনই মনে হচ্ছে জোসেফের। হঠাৎ রবিনের স্বর ভেসে এলো, যেন স্মৃতি রোমন্থন করছে। এমন ভাবে বলে উঠল, সেই যে আমাদের কলেজের সুন্দর দিনগুলো ছিল, তারপর সেই যে আমাদের কলেজের শেষ দিনটা মনে আছে জোসেফ? আমরা বন্ধুরা মিলে একটা পার্টি অ্যারেঞ্জ করেছিলাম, তুমিও ছিলে, জুলিয়া, আমাদের ক্লাসমেট জুলিয়াও ছিল। সেদিন আমি আর জুলিয়া বন্ধুদের সামনে প্রথম ঘোষণা করলাম যে আমরা দুজন পরস্পরকে ভালোবাসি। সবাই শুনে আনন্দে হই হই করে উঠল। সবাই বলল, খুব ভালো হয়েছে, পারফেক্ট ম্যাচ। কেবলমাত্র তুমি জোসেফ কোনো কথা বললে না। জানি জুলিয়া তোমারও খুব ভালো বন্ধু ছিল, আমারও খুব ভালো বন্ধু ছিল, কিন্তু আমি আর জুলিয়া আমরা দুজনে বুঝেছিলাম শুধু বন্ধুত্ব নয়, আমরা দুজনে দুজনের প্রেমে পড়েছি। দুজন দুজনকে ছাড়া বাঁচব না। কিন্তু এমন সত্যিটা বুঝতে বুঝতে আমাদের কলেজ জীবন শেষ হয়ে গেল। তাই তো সেই পার্টিতে খুব কাছের বন্ধুদের সাক্ষী রেখে আমি আর জুলিয়া একে অপরকে বললাম, ভালোবাসি তোমায়, আমরা দুজন দুজনের সারা জীবনের সঙ্গী হব। সকলে সেদিন আমাদের অভিনন্দন জানালেও তুমি চুপ করেছিলে। আর তারপর আকণ্ঠ মদ্যপান করে একসময় আমাকে একাবে শাসিয়েছিলে। ভালো করলি না রবিন, মোটেও ভালো করলি না জুলিয়া আমার। তারপরে কথা শেষ না করে হতভম্ব আমাকে আরো অবাক করে টলতে টলতে তুমি পার্টি ছেড়ে বেরিয়ে গেলে। মনে আছে জোসেফ সে কথা? জোসেফ আচমকা বসে পড়ল রেল লাইনের ওপর হাঁটু গেড়ে।
ও দাঁড়াতে পারছে না, সারা শরীর কাঁপছে ওর ভয়ে। প্রাণপণে রেল ট্র্যাকের ওপর হামাগুড়ি দিয়ে প্রায় ওর হাত থেকে খসে পড়া টর্চটাকে হাতড়ে হাতড়ে খুঁজে পেতে চেষ্টা করছে তখন জোসেফ। সেই অবস্থাতেই কোনো রকমে ভাঙা গলায় বলল, সেসব তো অনেক পুরনো দিনের কথা, কিন্তু রবিন, তুমি তুমি তো তুমি তো আবার সেই ভয়ঙ্কর হাসিটা জোসেফের অন্তরাত্মা কাঁপিয়ে দিল। ওর মনে হলো যেন রবিন ওর এক হাতের মধ্যে দাঁড়িয়ে হেসে উঠল। জোসেফের নাকে রক্তের আষ্টে গন্ধ এসে ঝাপটা মারল। ভয়ে ও চোখ বন্ধ করে ফেলল। আর রবিন তখনই হিমশীতল স্বরে বলল, জানি আমি অনেক দিন আগেকার কথা। তারপর 5টা বছর পার হয়ে গেছে। আমার মতো তুমিও যে রেলে চাকরি পেয়েছ তা অবশ্য আমি জানতাম না। জানলাম মাত্র এই 6 মাস আগে এই ডিভিশনে বদলি হয়ে এসে। হারিয়ে গেছিল ততদিনে কলেজের সেই পার্টিতে তোমার সাথে শেষ দেখা হওয়ার মুহূর্তটার স্মৃতি। তাই তো তোমাকে নেমন্তন্ন করে বসেছিলাম আমার বাড়িতে। তুমি নেমন্তন্ন রক্ষা করতে গেছিলে বটে আমার বাড়িতে। না না, শুধু আমার বাড়িতে নয়, আমার আর জুলিয়ার সাজানো সুন্দর ছবির মতো ফ্ল্যাটে। আর গিয়ে বুঝেছিলে আমি আর জুলিয়া খুব ভালো আছি। তোমার পুরনো হিংসাটা আবার জেগে উঠল। নিজের বিবাহিত জীবনে তুমি সুখী নও। আমার আর জুলিয়ার সেই কথাটা শুনে খুব মায়া লেগেছিল। তাই আমরা প্রায় তোমাকে নেমন্তন্ন করতাম, যাতে আমাদের সাথে কিছুটা সময় কাটিয়ে তুমি ভালো থাকো। খুব ভুল করেছিলাম, খুব ভুল, নাকি বোকামি? আর সেই বোকামির শাস্তি পেলাম আমি প্রাণের বিনিময়। জুলিয়ার প্রতি লোভটা তোমার মনে আবার জেগে উঠল। কে ভুল বলছি জোসেফ? না 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 না, ভুল ভুল রবিন, ভুল। তুমি সম্পূর্ণ ভুল ধারণা করেছিলে। কিন্তু কিন্তু রবিন, তুমি তো এই সেদিন মরে গেছি, তাই তো? নাকি তুমি হত্যা করেছ কায়দা করে? জুলিয়া, আমার জুলিয়া বড্ড ভেঙে পড়েছে, পাগলের মতো করছে। কিছুতেই মানতে পারছে না আমি আর ইহ জগতে নেই। ছুটি পেলেই তুমি সোজা গিয়ে হাজির হবে জুলিয়ার কাছে। সে যে তোমাকে এখনো বন্ধুই ভাবে। আমিও ভেবেছিলাম তুমি বুঝি আমার বন্ধু। রবিনের গলায় আক্ষেপ ঝরে পড়ল। তারপরই আবার প্রচন্ড আক্রোশে রবিন বলে উঠল, সেদিন যখন আচমকা তার ছেড়ে ক্রেন দুর্ঘটনা ঘটতে চলেছে, তুমি কিন্তু দেখতে পেয়েছিলে ক্রেনটা আমার মাথা লক্ষ্য করে নেমে আসছে। আমি শেষ মুহূর্তে লাফ দিয়েছিলাম সরে যাওয়ার জন্যে। তুমি হাত বাড়িয়েছিলে সাহায্যের ভান করে, কিন্তু তুমি ধাক্কা দিয়ে আমাকে আবার ক্রেনটার দিকে ঠেলে দিয়েছিলে। কেমন করে ধাক্কা দিয়েছিলে খেয়াল আছে জোসেফ? কথাটা রবিন বলা মাত্র
কিছুক্ষণ আগে টর্চের আশা ভুলে মাটি থেকে রেল ট্র্যাকে উঠে দাঁড়ানো জোসেফের মনে হলো দুটো হাত দিয়ে কে যেন প্রাণপণ শক্তিতে ঠেলা মারল তাকে। ঠিক এইভাবে। আর সেই ধাক্কায় জোসেফ টাল সামলাতে পারল না, ওর দেহটা যেন ছিটকে গিয়ে পড়ল রেল লাইনের পাশের গভীর খাদে। পরদিন জোসেফের নিখোঁজ হওয়ার খবর চাউর হতে খোঁজাখুঁজি আরম্ভ হলো। শেষ পর্যন্ত সেই গভীর খাদ থেকে উদ্ধার হলো জোসেফের থ্যাতলানো মৃতদেহ। সকলে ভাবল রাতের অন্ধকারে জোসেফ পা পিছলে কোনোভাবে খাদে পড়ে গেছে, আর তাতেই তার মৃত্যু ঘটেছে। কেউ জানল না এ রবিনের অতৃপ্ত আত্মার প্রতিশোধ। তারপর বহু যুগ পার হয়ে গেছে, তবে এখনো গভীর রাতে উপথে যখন ট্রেন ছোটে, অনেক সময় কোনো না কোনো চালকের মুহূর্তের জন্য চোখে পড়ে রেল লাইনের ওপর যেন দুটো দেহ মুখোমুখি দাঁড়িয়ে আছে। তবে সেই দৃশ্য মুহূর্তের জন্য চোখে পড়েই মিলিয়ে যায়। রেলগাড়ির চালক একটুও না থেমে জায়গাটা পেরিয়ে যান ঝমঝম করতে করতে। শুনলেন প্রতিশোধ, কলমে মহুয়া রায়। গল্পটা ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন, এবং আরও নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল তাহাদের কথা। আগামী সপ্তাহে আরও একটা নতুন গল্প নিয়ে হাজির হব আমি, কাকলি। শুনতে থাকুন তাহাদের কথা।